সাদিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে। বিশ্বজননী তুমি মাগো, তুমি দুর্গা মা। বিশ্বজননী তুমি মাগো, তুমি দুর্গা মা। বছর বছর শারদ প্রাতে, বছর বছর শারদ প্রাতে করি তোমায় সাধনা। বিশ্বজননী তুমি মাগো, তুমি দুর্গা মা। নমস্কার। কদমা নামপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই শুভ শারদীয়া নবমীর প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে সম্মুখে অধিষ্ঠিত জগজ্জননী মা দুর্গার পাদপদ্মে মাথা ঠেকিয়ে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দের বলিষ্ঠ নিবেদন মায়ের কোলে মাটির ভগবান। রচনা কানন কুমার মাইতি, নির্দেশনা কৃষ্ণপদ পণ্ডা, প্রযোজনা কদমা নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সুর আলো ধ্বনি নবারুণ পোশাকালয় বর্ধমান। মঞ্চসজ্জা নাড়ু খিচকা। অভিনয়ে পার্থপ্রতিম, লব, শ্রীধর, সুধীর কুমার, চক্রধর, বিদ্যুৎ কুমার, নবাগত আকাশ, অসিত বরণ, কৃষ্ণপদ ও অমিয় ব্যানার্জি। আরো আছেন অতিথি শিল্পী গৌতম লায়েক, অশোক দণ্ডপাট ও বিকাশ পণ্ডা। স্ত্রী চরিত্রে রূপদান করেছে রিঙ্কু মালিক, ছবি রায়, চম্পা রায়, আলপনা চ্যাটার্জি। নৃত্যে কৃষ্ণা ও শুভশ্রী। স্মারক বনমালী সিংহ মহাপাত্র। ব্যবস্থাপনায় কদমা নামপাড়ার যুব সম্প্রদায়। দর্শক মন্ডলীকে আরেকবার প্রণাম জানিয়ে তাদের সহযোগিতা নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। চোখের জলে পুর ভেসে যায়, চোখের জলে পুর ভেসে যায়। মায়ের কোলে মাটির ভগবান, মায়ের কোলে মাটির ভগবান, মায়ের কোলে মাটির ভগবান।
कुछ न तले डूबना पलसन आज सारा ना काल सारा ना पंजे दरसन नदी धारे चापे बबुल छाई करबास झिरी हिरी बांधा नदी বইছে বারো মাস নদী ধারে চাপে ববুল ছাই করবাস ঝিরি হিরি বাঁধা নদী বইছে বারো মাস দেখি সামের বিবেচনা তার ঘরে সামায় চালার চুলা লম্বা কথা তুলি তুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সামায় তোমার চুলে বাহার তেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলে বাহার আমার মেয়ে, তোমার মেয়ে মানে সেই প্রতিমা।
হয়েছে তার? কোথায় গেছে সে? এই সন্ধ্যাবেলায় দিকে গোলান্তে গিয়েছিল বাবা। হঠাৎ একদল গুন্ডা এসে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। গুন্ডা? এই পলাশডাঙ্গার বুকে? আরে না 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 কাকা, তোমার কথা তো ভুল হচ্ছে কাকা। হ্যাঁ এই না বাবা না, হ্যাঁ তার সঙ্গে পাড়ার শহরের মেয়েও ছিল। তারা দৌড়ে ছুটে ভয়ে পালিয়েছে। যখন আমাকে খবরটা দিল, তারপর থেকেই সন্ধ্যে হয়ে মেয়েটাকে আমি খুঁজে বেড়াচ্ছি বাবা। তাহলে তো ব্যাপারটা মিথ্যে হতে পারে না। আমার এই সাদের পলাশডাঙ্গার বুকে না না না, এর একটা উপযুক্ত বিহিত আমাকে করতেই হবে। হ্যালো হ্যালো, আমি ধর্মদাস চৌধুরী বলছি। শুনুন অফিসার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজের দিকে জঙ্গলের ধারে চলে আসুন। হ্যাঁ ওকে ওকে, আমি রাখছি। হ্যাঁ আসুন। খুঁজে পাবো না বাবা? আরে নিশ্চয়ই পাবে কাকা, নিশ্চয়ই পাবে। শোনো কাকা, এই ধর্মদাস চৌধুরীর বুকে রক্ত দিয়ে গড়া এই পলাশডাঙ্গার বুকে আজ পর্যন্ত অধর্মের বেসাদি করে কেউ রক্ষা পায়নি, আর আজও পাবে না। আমার মেয়ে সন্তানের কামড়ালিপুরে আজ একদল নিকৃষ্ট নেতা। তোমার কথা একটু ভুল হচ্ছে কাকা। ওই শয়তানগুলোর ব্যাপারে প্রতিমা আমায় কিছু বলতে চাইছে। ওই চৌধুরী বাবু যখন ওই অন্যায় অত্যাচারের একটা বিষ হবে হবে না, হবে না বাবা, হবে না। ওই জানোয়ারটা ওর বাগান বাড়িতে। বাগান বাড়িতে কি আশ্রয় নিয়েছে? না না, ওদের আমি খুঁজে বার করে উপযুক্ত ব্যবস্থা করবোই। ওরা যেখানে থাকুক, জলে স্থলে জঙ্গলে যেখানে থাক, ওকে এদের শাস্তি পেতেই হবে। ছেড়ে দিন মিস্টার চৌধুরী, আপনি শুধু বলুন কে বা কারা কি অন্যায় করেছে। আর বলবেন না, বলবেন না। আজ পর্যন্ত একদল গুন্ডা এই সুযোগ কাকার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওই জানোয়ার বলছেন আমার এই গ্রামে মান সম্মান কিছুই রইল না। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি ভাই দা ভাই, ওরা তোমায় কোথায় ধরে নিয়ে গেছিল? আমি বলছি শুনুন, ওই শয়তানগুলো কিন্তু আমার বাগান বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আইসি, আচ্ছা তুমি কি তাদের কাউকে চিনতে পেরেছো? কেন কেন আমি চিনতে পারবো না? আর সেই শয়তানটা এই কাউকে চিনতে পারা অসম্ভব না। তা অবশ্য ঠিক। তার উপর ওর মনের অবস্থা ঠিক নেই, আর ভুলভাল করে কার নাম কার বলে দেবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ? আপনি বরং এক কাজ করুন, আপনি ব্যবস্থা করুন। আপনার আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। তাতেও আপনি তাকে চিনতে পারবেন না, কারণ কারণ সেই জানোয়ারটা মুখোশধারী শয়তানটা এই গ্রামেই আছে, সেটা দারোগাবাবু বুঝতে পেরেছেন। আর মুখোশের কথা বলছো তো? সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে গ্রেপ্তার করে তাদের আমি বুঝিয়ে দেবো যে বাঘে চুলে 18 গা আর পুলিশের চুলে 36 গা। তাই করুন, তাই করুন। আমার সাথে এই পলাশডাঙ্গার আমার সমস্ত মান সম্মান রক্ষা করার ভার আপনি আমার উপরে ছেড়ে দিন মিস্টার চৌধুরী। আগে শয়তানগুলোকে অ্যারেস্ট করি, তারপর আপনার মেয়ের কথা নিশ্চয়ই চিন্তা করবো। চলি মিস্টার চৌধুরী। ছি 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 ছি, কত মেহনত করে আমার এই পলাশডাঙ্গার গ্রামকে আমি সরকারি খেতাব নির্মল গ্রামে ভূষিত করলাম। হ্যাঁ, এই কয়েকটা শয়তানের জন্য সমস্ত ধূলিসাৎ করে দিল। হ্যাঁ, চমৎকার চমৎকার ধর্মদাস চৌধুরী, চমৎকার। মুখ আর মুখোশের লড়াইয়ে তোমার মুখোশটাই তোমার জিতে গেল। শয়তানগুলোকে সাহায্য করতে পারিনি বলে তোমার দুঃখ হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি ওদের খুঁজে বার করে শাস্তি দিয়ে আমি আজও দেখিয়ে দেবো এই ধর্মদাস চৌধুরী এই পলাশডাঙ্গার বুকে আজও গরিব মেহনতি মানুষের পরিত্রাতা ভগবান। আর কাকা কাকা গো, তোমার মেয়ের মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি ওকে বাড়ি নিয়ে যাও। যাচ্ছি বাবা।
চৌধুরী বাবু, আপনি কি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আর এদিকে যা ব্যবস্থা করা আমি করবো। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি। কি হলো? দাঁড়িয়ে রইল যে? আচ্ছা, যদিও আমি বাসি ফুল একদম পছন্দ করি না, কিন্তু তোমার মতো ওই মিষ্টি ফুল ফুলে ডাকলে এসো কিন্তু। আজ করে চলো আসবো। সফল অভিনেত্রী তোকে বিনাশ করে এই সংসার সমাজের শান্তির প্রতিষ্ঠা করতে আমাকে যে আসতেই হবে। আমি আসবো আমার নারী লাঞ্ছনার প্রতিশোধ। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী বলছি। আমি প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়ে সিধা গঙ্গা পার করি। কি বললেন? সুরের বাচ্চা? আরে না না, ওই আমাকে সুরের বাচ্চা বল না। ওই সুরগুলোকে একদম লজ্জা দেবে না, কারণ ওরা আমার চেয়ে অনেক বেশি ভদ্র, জানেন তো? বিশ্বাস করুন, আমি মানুষের বাচ্চা, কিন্তু যারা বন্য পশুর চেয়ে বেশি নীচ কাজ করে। জানেন তো, বাঘ বাঘের মাংস খায় না, কুকুর কুকুরের মাংস খায় না, কিন্তু সবাই মানুষ সারা মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খায়। তাই তো দেখবেন ওই দিনে দুপুরে মানুষকে খুন করে তার লাশটাকে গায়েব করে দেয়, আর মা বোনদের সিঁদুর থেকে সিঁদুর মুছে নেয়, আর মা বোনদের কোল থেকে বাচ্চা তুলে নিয়ে তাকে হত্যা করে তুলে দেয়, তাই সেই মায়ের বলে। আর সেই মানুষের সার রক্ত বীজ আমার সারা শরীরে বইছে। এক কথায় অন্যায়, অধর্ম, লোভ, লালসা আর বিকৃত কামনার এক জীবন্ত ফসিল। আজ খাতায় তো জমবে না। বর্ষাকালে পেট ভর্তি পুঁটি মাছের ডিম, আর সেই ডিম ভর্তি পুঁটি মাছের ঝোলা আমার হাতে। মা, মা গো, ওই কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, মাছগুলো যে আমার ব্যাগের মধ্যে ছটফট করছে। তুই তো বেশি ঝটপট করছিস। কই দে দেখি। এই না মা, এই না। এই কি সাত সকালে এতগুলো মাছ তুই কোথায় পেলি? হ্যাঁ বলো কেন মা? আমি এই মাঠে যাচ্ছিলাম, আর মসজিদ ঘিরে দেখি কালার কালার বউ মাছ ধরছি। আমাকে দেখে কালার বউ ছুটে এসে মাছগুলো আমার হাতে ধরিয়ে দিলে। দিদি তুই নিয়ে চলে এলি, তোর লজ্জা করলো না যে ওরা গরিব মানুষ? সেই জন্য তো আমি ওদের অনুরোধ করার সামলাম মা। ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রমে শুধুই পড়াশোনা নয়, সারা দেশের মানুষের মুখে ফোটে তৃপ্তির হাসি। তাই তুই তাদের মুখে হাসিটুকু তুই কেড়ে নিয়ে এলি? মা কি বলছো তুমি? আমি তাদের এই পরিশ্রমের ফসলটা নিয়ে এসে তুই আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু এই মাছটা বিক্রি করে তাদের যে এতগুলো হাড়ি চড়তো সে কথা কি একবারও তুই ভেবে দেখেছিস? আজ ওদের উঠে হাড়ি চড়বে কিনা? তার একটা ঘরে ঠাকুর দেবতার পূজা বন্ধ করে দিতে হয় মাথা। মদন! জানো মাঠার, আমার বউটা না মুখ লেখাপড়া শিখে নাই, তাই এতদিন যে ভগবানের ঘরে বেঁচে আছি
কাঠের সামনেতে মাছগুলো পুজো ফেলে দিয়ে দিয়েছে। শুধু খেলেছ? ও তো আগে পিছে ভাববার গায়ে তোর নাই মাথা। আমি যদি জানতাম যে মাছগুলোকে নিয়ে ওই দা ঠাকুরকে দোষে ছাড়তে হতো, তাহলে আমি কখনো যেতে উনি মাঠে। কিন্তু তোদের মুখের কাজটা কেড়ে নিয়ে তুই আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু তোরা কি মাথা এই দেশের হাজার হাজার মানুষ না ঠিক ভগবানের কাছে হত্যা দেয় একটু করুণা পাবেন বলে। আর আমরা সেই ভগবানের দয়ায় আজ একটু দুবেলা দুমুঠো আমরা খেয়ে বেঁচে না কদম না না, তোরা তোরা তোদের সততা নিষ্ঠার পরিশ্রমের গুণে ওগুলো তো তোরই বিয়ানো ডাটা। উল্টো আমাদেরকে নিতে কৃষ্ণ ঠাকুর যে ভগবান হয়ে ভক্ত তোমার পায়ের ধুলা ধুয়ে দেয়। কালাচাঁদ, তুই চুপ করবি? আমি না হয় চুপ করে যাবো না ঠাকুর। আর ওই মাছগুলো যদি তোদের অসুখের কারণ হয়, চলো আমায় ফিরাই দাও বাটা। ওগুলো লিখে না কদম না, আরটা হয় না কদম। ভক্তের চোখের জলে যে অর্ক ওই ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না। মাথার মাথা যা কদম, বাড়ি যাওয়ার সময় শুনে যা, তোদের অনেক কষ্টের ধরে মাছগুলো আমি নিজে হাতে রান্না করে তোদের ওই ভগবানের মুখে আমি তুলে দেব। সত্যি মাঠান, ওই দা ঠাকুরের পাশে তোমার মতো দেবী মাঠান না থাকলে ওই দা ঠাকুর কখনো ভগবান হতে পারতো তবে না। কি বাড়ি ফিরে গিয়ে নিজেরা উপোস করে থেকে সারাদিন ভগবান ভগবান করে চিৎকার কর? হ্যাঁ বললেও আমরা তো কোন থেকে শোধ করতে পারবো না ঠাকুর। কালাচাঁদ, উল্টে রক্ষা কবলকে আমাদেরকে বিধিয়ে রেখেছে। কালাচাঁদ, তুই কি বলছিস? ও শক্তি থাকা ঠাকুরও ফুল ফল দিয়ে যায়। ভক্তের চোখে কিন্তু কাউকে কোনো কিছু না বলে আমাদের যে বুক দিয়ে লাগলে রেখেছে এই মাটি মাখা মাটির ভগবান, মাটির ভগবান। বাহ, বাবু, এরপরেও তুমি বলবে মাছগুলো আমি ওদের কাছ থেকে নিলাম কেন? না বাবা না, আজটা বলবো না। এমনি ভালোবাসার দাম গ্রহণ করতে মানুষকে যদি ভিখারির শাস্তি হয়, তবু মানুষের মর্যাদা কই হয় না বাবা। তোমার মুখ হারেন না মা। মানুষের মর্যাদা তখনই ক্ষুব্ধ হয় যখন সে লেখাপড়া শিখে তার উপযুক্ত মূল্য না পায়। তার মানে তুই কি বলতে চাইছিস সৌরভ? কি আর বলবো মা, ভালো একটা চাকরির উপর কেস, কিন্তু তারা 2 লাখ টাকা ডোনেশন চাইছে। তাই দাদা যদি টাকাটা তোর দাদা একটা সাধারণ চাষি হতে পারে, কিন্তু তাই বলে আমার ভাই ঘুষ দিয়ে চাকরি পাক? না না না, এ তার কিছুতেই মেনে নেবো না। কিন্তু দাদা বর্তমান যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না। তাহলে তোর শিক্ষার কি মূল্য? তা কেন হবে? তবে বর্তমান যুগে আবার সেই বর্তমান বর্তমান আর বর্তমান বর্তমানে যদি সবকিছু বদলে গিয়ে থাকে, তাহলে যে মাকে তুই মা বলে ডাকবি, আর তুই তাকে কি বলে ডাকবি? তোর শিক্ষা দিয়ে আমাকে একটু বুঝিয়ে দিবি ভাই। কি হলো খোকা? তোর দাদার কথার উত্তর দে। তোমার উত্তর আমার জানা নেই মা। আমি শুধু তোমাদের কাছে জানতে চাই, আমাকে লেখাপড়া শিখিয়েছো কেন? প্রকৃত মানুষ করার জন্য। তাহলে আমি এখন কি করবো? সত্য হাতে হাল ধরবি, সোনার বাংলার গৌরবময় কিষান হয়ে নিজের হাতে ফসল ফলিয়ে সেই ফসল ঘরে তুলবি। কিন্তু দাদা এত লেখাপড়া শিখে চাষাবাদ করা যায় না কেমন? কিন্তু এই কথাটা তোর কোন বইয়ে লেখা আছে আমাকে দেখাতে পারবি? তাছাড়া লেখাপড়া শিখেই তো চাষাবাদ করা উচিত, তবেই তো সে পারবে বিজ্ঞান ভিত্তিক উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে। বিজ্ঞানের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত বীজ আর সার প্রয়োগ করে কৃষিতে বিপ্লব আনতে পারে তোর মতো শিক্ষিত ছেলেরাই। কিন্তু দাদা কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। এই সমাজের বুকে রোদে পোড়া জলে ভেজা কিষান কিষানির মর্যাদা আজও আছে। এখনো এই 21 শতাব্দীতে বাংলার উন্নয়নের মেরুদণ্ড বাংলার কিষান আর কিষানি। না না মানে? না মানে আমি লেখাপড়া শিখেছি, তাই আমার ব্যক্তি স্বাধীনতায় আমি কাউকে হাত দিতে দেবো না। তার মানে কি করতে চাস তুই? চাকরি চাকরি? ওই 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা উপার্জন করবো, আর সেই টাকা দিয়েই রাজমহল অট্টালিকা তৈরি করতে পারবে মেয়েটা,
সেই অট্টালিকার কোনো কোণে একটুকু তুমি শান্তি খুঁজে পাবে না। কেন? কারণ তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে চোরা পথে রোজগার করে ধনী হওয়া যায়, সুখী হওয়া যায় না। হ্যাঁ তোমরা ঠিক কথাই বলেছে। ওসব চিন্তা মন থেকে মুছে ফেলে না মা, আমার সিদ্ধান্ত আমি কারো ছেলে কথায় বিশ্বাস করে তাই নাকি? তাহলে তাকিয়ে দেখো এই সুজলা সুফলা পলাশ ঢাকার গায়ের দিকে। এই গ্রামে অনেক মানুষ এই দুলো পরিধান না করে বড়লোক হয়েছে থেকে, কিন্তু সেই টাকায় এক বিন্দু সুখ কিনতে পারেনি। তাদের কেউ সুগার প্রেসারের রোগী, কেউ বছরে 3 মাস ভিলোর হাসপাতালে ভর্তি থাকে, কেউ প্রতি মাসে রক্ত বদলাতে বিদেশে পাড়ি দেয়। পেট করে খাওয়া, মহাসুখী নিদ্রা, এগুলো জীবন থেকে বিসর্জন দিয়ে তারা হয়েছে এই সমাজের রাজক জীব। সেই জন্যই তো তোকে বলছি সৌরভ, কি মানুষের জীবনে টাকার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু টাকার জীবনে সব হয় না ভাই, টাকার জীবনের সব নয়। বেশি অর্থ যেখানে, বেশি অনর্থ সেখানে। আরে যাও বাবা, ওসব কথা পরে খাওয়া যাবে। আরে তুই কতদিন দিন কোথায় ছিলি বাবা? জানি না, যাও। রাগ করছিস কেন বাবা? মাঠে যাচ্ছি বলি তোর দাদা না দুটো কথা বলেছে, তাই বলে তুই বাড়ি ফিরবি না? 3 দিন না খেয়ে না ঘুমিয়ে তুই কোথায় ছিলি? নিজের মুখে কি করে বলবে মাসিমা? বাবু, সে কথাটা না হয় ওনার হয়ে আমি বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার মজুরি যাপনের কথা। আরে 3 দিন আগে সৌরভ, এই গ্রামের এক গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার মেয়েটা কখনো এরকম হীন কাজ করতে পারে না। কি পারে আর না পারে সেটা আপনার দাদাই ভালো জানে। বাট মাই টাইম ইজ আপ। সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই হওয়াই সুদেব রায়ের মেয়ে প্রতিমা রায়কে ধর্ষণ করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। কিন্তু প্রতিমা তো মেয়েটাকে ভালোবাসতো, আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। তাহলে সে নিজে থানায় গিয়ে অভিযোগ জানালো কেন? কেন সে সৌরভ বাবুর কঠোর শাস্তি সে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয় এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, নইলে প্রতিমা কখনো এত বড় মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু বলেছে এটাই জীবন্ত সত্য। দারোগা বাবু, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। নইলে যে মেয়ে 2 দিন পরে এবারে বউ হয়ে আসার কথা, হয়তো সে কথা নিরাশার বালুচরে হারিয়ে গেছে রবিরঞ্জন বাবু। জারকা বাবু, এই কখনো হতে পারে না, এই কখনো হতে পারে না। যে প্রতিমাকে আমরা নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি, যে প্রতিমার জন্য এই বাড়িতে লক্ষ্মীর অর্জন পাওয়া আছে, সেই প্রতিমাকে আমার স্নেহ মায়া মমতা শুনে এমনি করে বেইমানি করতে পারে না। সব পারে মাসিমা। বর্তমান যুগে যুবতী নারীর সঙ্গে বিষাক্ত কান নাগিনীর কোনো তফাৎ নেই। তবু বলছি প্রথমে আমার নামে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। এখন চলুন। না, আমি প্রতিটাকে এখানে নিয়ে আসছি, এখানে প্রমাণ হয়ে যা ও কথা সে বলেছে কি না। আই এম সো সরি গৌরব বাবু, সে সময় আমি আপনাকে দিতে পারবো না। এরপর আপনাদের যা বলার ওটাই বলবেন। চলুন সৌরভ বাবু। সৌরভ, সত্যি কি তুই? দাদা, একথা আজ তোমার মুখে তুমিও বিশ্বাস করবে না দাদা, যে তোমার ভাই আর যাই করুক এমন হীন কাজ সে কখনো করতে পারে না। বিশ্বাস বিশ্বাস আমি তোদের করি রে ভাই, তোদের বিশ্বাসই তো আমার একমাত্র সম্বল। কিন্তু তবে আর কিন্তু কিসে? সেই বিশ্বাসকে সযত্নে বুকে চেপে রেখে তুমি খোঁজ নিয়ে দেখো দাদা, তোমার আর মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে করা নিশ্চিদ্র বাসর ঘরে কলসি ষড়যন্ত্রের কাল নেই। তোমাদের সাধের লক্ষিন্দরকে দংশন করে একেবারে নীল করে দিয়েছে। মা গো, তোমার সাধের লক্ষিন্দরায় চলেছে, তোমার চোখের চলে নদীটাকে আবার সরাই পরিণত করতে পারবো কিনা আমি জানি না মা, জানি না।
পাতা সব সে দেব জীবন খাতা প্রতি পাতা সব সে দেব কারণ চোখের জলের বিনিময়ে কখনো ষড়যন্ত্র জাল থেকে বের হওয়া যায় না। সত্যি কি সুন্দর! ফুলের সেও পবিত্র, ঈশ্বরের সৃষ্টি ফলে যাদের মুখে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার মেয়েটা এরকম হীর কাজ করতে পারে না। তাহলে কেন কেন প্রতিমা নিচে মনোরাম দিয়ে তাহাই গিয়ে ডায়েরি করে দাও? সেটাই তো রহস্য মা। যেদিন সেই রহস্যের জাল ছিন্ন করতে পারবো সেদিন দেখবে প্রতিমা তোমাদের বিশ্বাসের এতটুকু অমর্যাদা করেনি। কিন্তু ভাই সে তো বহু দূরের কথা। আইনের জাতাকল থেকে সৌরভকে আমরা উদ্ধার করবো কিভাবে? আমি জানি শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান। তুই থাকবে এমন একটা ঘটনা ঘটলো কি করে? তুই কি মেয়েটাকে চিনিস না, নাকি তার তথ্য সম্বন্ধে তো সন্দেহ আছে? বাড়িতে ছিলাম না, এই বাড়ির মধ্যে এই শয়তানরা এই ঘটনা ঘটাবে তা আমি জানতাম। শয়তানরা তো শয়তানি করবে, কিন্তু তোমার বোন এত বড় শয়তানি করলো কি করে? যে প্রতিমাকে ঘিরে আমাদের এই বাড়িতে এত আশা আছে, সে এমনি করে আমাদের বুকে এমনি করে আঘাত আনতেছে রে। এই ঘটনাটা জানতে না। আঘাত আনতে বাধ্য করেছে, দেখলাম এই কিন্তু শয়তান। তার মানে আজ বাড়িতে ফিরে প্রতিমার মুখে সব কথা শুনে আমি মুখে এসেছি এ বাড়িতে ক্ষমা চাইছি। এই প্রতিমার মুখে সব কথা শুনেছি। কি সে ঘটনা যার জন্য প্রতিভার মতো মেয়েও তার বিবেক, তার নীতি, তার মূল্যবোধ বিসর্জন দিয়ে এমন দেউলিয়া হয়ে গেল? তাহলে শুনুন, গতকাল সন্ধ্যায় যখন প্রতিমা ওখানে থাকতে ছিল তখন হঠাৎ বাজে কথা বলতে বাদ দিয়ে সত্যি করে বলুন কে আপনি, আর কি চাই এখানে? সাবধান সাবধান করে পশু, আর এক পা আমাদেরকে এগিয়ে এলে না এই ঝাঁটিয়ে তোমার পিছটা একেবারে ছেড়ে দেবো। এটা কি তোমার হাতে মানায়? বলিও বা তুমি লেখাপড়া কাকো আর তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি এখন যা বলি তা তুমি মন দিয়ে আহ! তোমার মতো জামানের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। পারে নানি পারে। শোনো, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে বলবে সৌরভ ঠাকুর তোমায় ধর্ষণ করে। না! আমি কখনো এত বড় মিথ্যা কথা আমি কিছুতেই বলতে পারবো না। তোমার বাবা
আমার বাবা, আমার বাবা, আমার বাবা, ওটা পাখির মতো আমার সেখানে ঘুরে পড়বে আর আমার ভালোবাসা সাজায় করবে তোরা আমাকে মেরে ফেললেও তোরা আমাকে মেরে ফেললেও ওদের বিরুদ্ধে মিথ্যে কথা বলবে না শয়তান না বললে ওর বড় বাবার বুদ্ধি আছে কথা বলবো না আমি মরে গেলেও মিথ্যে কথা বলি না, একবার ওই শয়তানদের কামনায় পড়ে আমি জেদ করেছি, আমি দ্বিতীয়বার কি করবে আমার বাবা, আমার বাবা, আমার বাবা, আমি কেন পাখি মিলি পাখি না সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে এই রেখা বসে থাকে না এই আছি এই নেই আমি যেন পাখি মিলি পাখি না যাক না ও সকাল আলো আলো এ শিশির ঝলমলো নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে নিজের তো বাপের পাকে ঘুমে আছিস আর এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে তোদের দলে টান দেওয়া চলে চাইছো না এই বাবু সাহেব, চুপ! এই বাবু সাহেব, কথাগুলোকে লাগছে না ঠিক আছে নাহলে চুপ করেই যাচ্ছি তোরা ভদ্রলোকের বাড়িতে এসেছিস ভদ্র আচরণ করবে ওদেরকে ছেড়ে দে কাঁদে না মালতু সোনা আমার কাঁদে না আমি বুঝতে পারছি এরা তোমাদের সাথে একটু অন্যায় করেছে ঠিক আছে আমি ওদের ওকে হ্যাঁ যে কথা বলছিলাম কাকা কাকা কোন ও কাকা তুমি কঠিনে জমি চাষ করো আমি কাছে তোমাদের হ্যাঁ ইন্দিরা আমার তোকে ঘর আমার কাপড়ের দোকান থেকে তোমার আবার একাদশে আমি কবিকে আমি তো তোমার দুঃখে না কাঁদবে না এই ধর্মদাস চৌধুরী বেঁচে থাকতে পলাশডাঙ্গার বুকে কেউ কাঁদবে না আর কারো অভাব দুঃখ আমি রাখবো না কাল থেকে ওই দক্ষিণ দিকের মাঠের আমার 5 বিঘা জমি তুমি চাষ করবে ভগবান আমি এক আরে না তুই না এই জমি চাষ করবে আমার এই সুদেব কাকা আমি
যে আমার ভালোবাসার দাম তোমাকে নিতেই হবে। আবার যদি কেন, তোমার কাছে আমি সারা জীবন রেডি থাকি, এটা কি তুমি চাও? এই কিসের ঋণ বাবা? কৃতজ্ঞতার টাকা, কৃতজ্ঞতা। আচ্ছা কাকা, তুমি বলো, এই যে আমার অজ্ঞাতে করা কিছু ভুলকে, ওই প্রতিমা, হ্যাঁ? ওই প্রতিমা পরম শ্রদ্ধায় সেগুলোকে ফুল ভেবে সেই ফুলের পোষারা চাপায় ওই সৌরভ ঠাকুরের ঘাড়ে, তারপর ওর নামে থানায় ডায়েরি করবে। হ্যাঁ? এই ভুলটি, এটা ভুল ভেবে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি তার জন্য ওকে আমি জমি দিয়ে ওর আমি কৃতজ্ঞতা ঋণ আমি শোধ করি। না বাবা না, তোমার মতো শয়তানের ফাঁদে পা দিয়ে আমার মেয়ে আমার মতো দক্ষুষের তুল্য একটা ছেলের নামে নাই করবে না। আমার বাবা এই জমি কিছুতেই চাষ করবে না। আর আমি ওই সৌরভের নামে আমি ডায়েরি করবো না। আর ডায়েরি যদি করতেই হয়, আমি ডায়েরি করবো তোমার নামে। সামনে কথা বলবে। আমার বাবা না আজ করে না, তাই তো আমি সারা জীবন হয়ে আছি। সে পা দুটো আমি করে নেবো। সে পা দিয়ে তুই ওই গ্রামে গ্রামে আমার নামে মিথ্যে উঠিস না, সে পা দুটো কেটে আমি তোর পা গুলো কেটে সেই গ্রামে পুরো বন্ধ করে দেবো। আর সৌরভের নামে ধর্ষণের ডায়েরি করিয়ে আমি প্রমাণ করে দেবো যে তুই এতদিন যা বলেছিস মিথ্যে বলেছিস। আসল সৌরভ ধর্ষণকারী ওই সৌরভ ঠাকুর। আমার মেয়ে ওর মতো ব্যক্তিগত ছেলের নামে কিছুতেই ডায়েরি করবে না। করবে কাকা, করবে। না করলে যে তোমার ওই পচা গলা রাস্তা নদীর জলে ভেসে উঠবে। হ্যাঁ, ওই রক্তের সম্পর্ক বড় কঠিন কাকা, বড় কঠিন। শোন, ওই শালা বুড়ো ভামটাকে এখান থেকে নিয়ে যাও। কি করবে তোমরা আমার বাবাকে নিয়ে? তোমরা কি করো? অন্ধকার পাতাল ধরে সেখান থেকে তোমার বাবা মুক্তি পাবে কখন? সেদিন তোমার দেওয়া সাক্ষীতে ওই সারা এই গ্রামের ওই সোনার ছেলে সৌরভ ঠাকুর ধর্ষণের দায়ে জেল খাটবে সেদিন। এইবার মূলত সুন্দরী, আমাদের প্রস্তাবে তুমি রাজি কিনা? আমার এই জীবন থাকতে কিছুতেই তোমাদের এই ঘৃণা প্রস্তাবকে আমি সফল হতে দেব না। তাহলে যে তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবা। না, আমার ছেলেরা, আমার ছেলেরা তোমাকে আমার লেখায় দরখাস্তের মধ্যে একটা সই করে দে। এই হারামজাদিকে সোনাগাছিতে পাঠিয়ে দে। ওদিকে দেখা আমার উচিত নয়, কারণ আমার বাবা সাত করে না পেতে পারে একা তো। মাথার উপর দিগন্তব্যাপী নীল আকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্র, আর পায়ের নিচে বসুন্ধরাকে সাক্ষী রেখে আর অনন্তকাল প্রবহমান সমীরণকে সাক্ষী রেখে আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো সুন্দরী, বলো তুমি আমার প্রস্তাবে রাজি কি না?
সর্বদা আজকে দর্শন করি। তারপর তেনাকে রুখে নিয়ে আমি হবাই এক বিশাল সাম্রাজ্যের এক ছোট্ট সম্রাট। ভদ্রভাবে কথা বলো। ঠিক আছে, তোর কাপ বন্ধ কর। হ্যাঁ, মাছটা কি যেন বলছিলি? তাই নাকি? আপনার চোখে বাঁধতে হবে কুলি, আপনি দিকে পড়বে মাথার কুলি। বাজে কথা বাদ দিয়ে তাকে ভিতরে ডেকে আন। এই জন্যে তোকে এত ভালোবাসি রে এখানে। কাকে ভালোবাসলো? মাছ নয়, এই মাছের দিকে। তা বাবা তোর টাকা আছে তো? আরে দেখতে হবে না, পরের ধরো করতে একটু দাম বেশি দিয়ে দেবে। আমি সত্যি কথাটা বলতে ভালোবাসি বাবু, তাই বাবুর পয়সায় একটু হাতুড়ি। এই শোনো, আমি তোমাকে উপযুক্ত জানি। তা আগে কি তোর কাজটা বলতো বাবু, কি কাজ করতে হবে? তোর এই মাছের টাকাটা তুলে রেখে আমাদের ওই মাছার ছোট বাড়িতে আরে ও আর এমন কি কাজ আছে বাবু, আমি নিশ্চয় করে দেবো। কিন্তু তার আগে আমার একটা কথা আছে বাবু। ওদের একটু নাচ গান শুরু করো। না, এবার আমার শব্দটা তোরা শোন। আমি এখানে থাকলে তোরা আমার ত্রিসীমানা কেউ থাকবে না। এবার আর রাজি থাকিতে বল, নইলে আমি মাছ বিক্রি করতে চললু। মাছ নেবে গো বাবু, মাছ এখনকার ধরা একদম। আমরা এরে 1000 টাকা তোর বলছি এরে এখনই হয়তো তোরা দেখছি দুটো একবারে ফাইনাল নম্বরে খরচ। যে দেশে মানুষ দুটো টাকার অভাবে না খেতে পেয়ে শুকিয়ে পড়ছে, আর সে দেশের কর্তা হয়ে তোরা বাইরে লাচাটার জন্য হাজার হাজার টাকা খরচা করছিস। আমি সারা জীবন উপবাসী। আহা, তোকে দেখলে তো কোথায় যায় না যে তুই ধারি না খাসি। আমার একটু চান্স পাবি। কি বললে? আমার ভান্ডা মাথা? একটু কালা চাল মাথাটা ফাটিয়ে রাত করে দিয়েছে না। ও, তুই আমার এই সিন্দুরের কথা বলছিস তো? কিন্তু তুই আইবুড়ো কার্তিক হয়ে ফাটা মাথা মেয়ে নিবি কেন? কোনো এক সুন্দরী আইবুড়ো মেয়ে রেখে অত নাগরদের চালায় না, আমার ছাড়া বার্তা দেবে না। আরে ফাটা মাথাটা নাই, আর একটু ফাটিয়ে
চক্রবক্র গতিতে করিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। দেখি কারা তোমরা? কি কি চাই এখানে? আজকে আমি ম্যানেজার তো বিন্দু গাঙ্গুলি। আমাকে স্যার এখানে পাঠিয়েছে। আমার হাতে টিকিট ধরিয়ে দিয়ে নরক কমিটির কামরায় তুলে দিতে চাই তো? না ম্যাডাম ম্যানেজার টিকিট এনে দেবো? এনেছি ছোট বাবু, এক প্যাকেট হুইস্কি আপনার কামরায় রেখে দিয়েছি। আর সামনে দাঁড় করে রেখেছি নবযৌবন চৈতন্যর এক নারী। কারণ সুরার নারীকেই টিকিট করিয়ে তো আপনার মতো মানুষগুলো নরকে যাত্রী হয়। একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা, তার ভাইকে নরকে পাঠাতে কত আয়োজন, কত খরচ করে চলেছে। বাহ আর এসব কবি দেবী কি তুমি আবার কে বাবা? আজকাল একাদশী। কিন্তু এখানে একাদশী কেন? আমরা সবাই তো আমিষ আছি। আমি সে একাদশী নয় তো ছোটবাবু। আমি একটা মানুষ। এটা দুটার শাসন করে দেখতে এসেছে এমন করে একটা দেবতা ভাই প্রাণের বিপদে পড়ে ধীরে ধীরে নরকের পথে এগিয়ে যাচ্ছে। ওরে একাদশী, আমি তোকে বড় ভালোবাসি, কিন্তু আমার এই শুষ্ক নিরোধ ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না ভাই। দেখি তুমি আমার এখানে দাঁড়িয়ে গেল। আমার কাজটা এখনো শেষ হয় নাই ছোট বাবু। আমি নাচবো, আমি গান গাইবো। শুরু করো। তুই আমার নাচ দেখবি বাবু, তুই আমার গান শুনবি। হ্যাঁ, শুনবো। তাহলে শোন, আমি যে জলসা ঘরে বেলো হারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলো হারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোহায়, আমি যে জলসা ঘরে বেলো হারি ধার, আমি যে জল আমি যে আতর মতো জানে ভরা, আমি যে আতর জানে ভরা, আমার কাজ হলো যে জনকে খুশি করা, কে তারে রাখে ফুরালে হাত বন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলো হারি ধার, আমি যে জলসা ঘরে আমার ভালো লাগছে না। কেন ছোট বাবু, আমার নাচ আমার গান তোর ভালো লাগেনি? না, তোমার ওই নাচ গান দেখার মতো পুঁজিপূর্ণ দৃষ্টি আমার নেই। কেন ছোট বাবু, তোর কি শরীর খারাপ? শরীর? ওরে কদম, অসুস্থ পৃথিবীর মানুষ আমরা, তাই এই সুস্থ সবল শরীর নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদের কারো নেই। তুই এত ভালো ছোট বাবু, তুমি যে গায়ের লোক তোকে বলে তুই একটা মাতাল, লম্পট, চরিত্রহীন। বলো বলো বলতে দে। ওই কথাগুলো বলে ওরা যদি একটু শান্তি পায়, তো তাদের সেই শান্তি আমি কেড়ে নেবো কেন? কিন্তু ছোট বাবু, তোদের মেয়েদের আমার হাতে 1000 টাকা দিয়েছে,
ইঙ্গিত করে গেছে, তাই তো? করুক না, সভ্য সমাজের বর্বরতা ও সভ্যতার প্রতীক ওরা। ওদের শেখানো কাদা দেখে আমরা নোংরা হতে যাবো কেন? ছোট বাবু তাইলে আমি টাকা নিয়ে রাজগার করেছিস, এখন বাড়ি যা। আর যদি প্রয়োজন মনে করি তাহলে শুভ দিন দেখে আবার আসিস। সেই শুভ দিনটা কবে ছোট বাবু? কেন? ভাই দ্বিতীয় দিন, সেদিন লাল পাড় শাড়ি পরে সীমন্তিনী বাংলার মধু সেজে হাতে চন্দনের পাত্র নিয়ে এসে তোর এই হতভাগ্য দাদার কপালে 3টে ফোঁটা দিয়ে বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ। আমি মমক শিশু, তাই তো এদেশের নারী সমাজ আমার কাছে মমতাময়ী মায়ের প্রতিমূর্তি। তাহলে মিথ্যে কথা। তুই মানুষের কেন অভিশাপ করেছিস বাবা? এই পৃথিবীতে সব কেনার উপর হয় না রে কোনো, আর যদিও বা হয় তা সবসময় মুখ করে বলা যায় না। ঠিক করে কথা বল। এসো বৌদি, আমরা এখন বাড়ি ফিরে যাই। তা তো যাবেই, কিন্তু তোমাদের আসল কাজটা হয়েছে তো? আসল কাজ যে কাজে তোমরা এসেছিলে, আমি সুদেব কাকাকে উদ্ধার করতে পেরেছো তো? তার মানে তুই সব জানতিস ছোট বাবু? তোরা কি ভেবেছিলি আমাকে নাচে গানে ঘুরিয়ে রেখে তোরা আমার দাদার গচ্ছিত ধন চুরি করে নিয়ে যাবি আর আমি কিছুই জানতে পারবো না? তাই যদি জানেন তাহলে দাদার সেই গচ্ছিত ধন রক্ষা করতে আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েনি কেন? তার একজন বিশ্বস্ত সৈনিক। বিশ্বস্ত আমি ভাই হিসাবে আমি নিশ্চয়ই বিশ্বস্ত, কিন্তু তার পাপ কাজের সঙ্গী আমি নই। করতে হচ্ছে না কেন? এই জ্ঞানের উত্তর তুমি পরেও খুঁজে পাবে বলা, কিন্তু এখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তার প্রথম পদক্ষেপ হিসাবে সুদেব কাকাকে যখন আমরা উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিটা সত্য সাক্ষী দেবে তার যাবি। এত সহজ কাজ না হতে পারে। ছোট বাবু, ইয়েস, কথায় বলে বাতাসেরও কান আছে, সেই বাতাস বেয়ে খবর পৌঁছে যাবে দাদার কানে, আর তখন সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আপনি ঠিক বলেছেন, এই কথা তো একবারও ভেবে দেখিনি। ভাবা উচিত ছিল। তাহলে শুনলে না বাবা। তাহলে কি মামা আজ মতো নেই? ওরা প্রতিবাদী কিডন্যাপ করতে পারে? তাই দেখো তাদের এখানে যাবো, নিশ্চয়ই যাবো। তার আগে ছোট বলে কয়েকটা কথা বলে যেতে চাই। আপনি যদি আপনার দাদার পাপের সঙ্গী না হন, তাহলে সেই পাপের পুরস্কৃত করতে এই পলাশ টাকাকে আপনি সাহায্য করুন। নিশ্চয় করবো। যেমন আজ আমার সাহায্য না পেলে তোমরা কিছুতেই সুদেব কাকাকে ওই গুপ্ত কক্ষ থেকে উদ্ধার করতে পারতে না। শুধু এটাই নয় ছোট বাবু, আমি চাই সর্বাঙ্গীন সহযোগিতার হাত, যে হাত শুধু শয়তানি চক্রকে এখানকার করতে নয়, ভোকা মানুষের মুখে অন্ন যোগাবে, সমাজ সংসার তথা দেশকে রক্ষা করতে প্রয়োজনে হাতিয়ার করে সবার আগে চলবেন। আর কোনো কিন্তু নয় বাবু। দেখা যায় আপনার মতো মানুষের সহযোগিতা না পেলে আমরা হয়তো কোনোদিন সার্থক কাজ দেখতে পাবো না। তাই আমার বড়দার রবি ঠাকুরের স্বপ্নের পলাশ ডাঙ্গার গোড়ার কাজে আমরা সবাই বাংলার কিষানি হয়ে হাতে হাত রেখে বলবো, এবার নিজের হাতে ধরনা নানো, নিজের হাতে ধরনা নানো, দুঃখ যাবে তাতে আবাদ বাড়াও।
ফসল ফলাও বাঁচার আশাতে, আবার আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। এবার নিজের হাতে ধর্ণা নাও, নিজের হাতে ধর্ণা নাও, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। বাংলার সব মানুষ আজ বেঈমান বিশ্বাসগত ভয় যায় বিষয়। তা যদি হতো তাহলে তোমার এত বড় একটা অপরাধ করে তুমি কিন্তু জামিন পেতে না। কিন্তু আমি তো অপরাধ নই ধরবো না, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। সেটা তোমার মুখের কথা, সেটা আইনের চোখে গ্রাহ্য নয়। সে মেয়ে তোমার নামে সবসময় ডায়েরি করতে পারে এই পৃথিবীতে, তার কোনো অসাধ্য কাজ নেই। সেটাই কিন্তু আমার কাছে পরিষ্কার হয়েছে। তুমি আমার নামে এত বড় মিথ্যা কথা বললো কেন? যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো সে তোমার ভালোবাসায় সন্তুষ্ট নয়, কিংবা অন্য কোনো বড় গাছে লোক হবে যে তোমার ওই ভালোবাসাকে পায়ে মারিয়ে দিয়ে তোমাকে একটা এরকম দুর্নাম দিয়ে দুঃখ আঘাত দিতে চেয়েছে। না না, এ কথা আমি বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার আসনে বসিয়ে পুজো করতে, আর যে ভাইকে তুমি অনুজ লোকের মতো স্নেহ করতে, ওই তোমার জামিনের দিন তারা তো জামিন করাতে এলো না। তারা কি আজও বিশ্বাস করছে যে তুমি নির্দোষ? না না, এ হতে পারে না। আমার দেবতুল্য কর্তা স্বার্থের মোহে আজ দেবত্ব হারিয়ে দেবত একটা দানবে পরিণত হয়েছে। ধর্মদা, আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না কে আমার আপন, কে আমার পর। সে কথা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কানে। দাদা বিষয় মানুষ, টাকা পয়সার হিসাবটা ভালো বুঝি, কিন্তু আপন করে হিসাবটা দাদার কিন্তু ক্যালকুলেটারে নেই। আপনাকে ঠিক একে আপনি আগে করছিস কেন? আরে আমার ছোট বোন টিনা আজ থেকে নিজের একদম নিজের কাছের মানুষ ভেবে ওর নাম ধরে ডাকতে পারবি। হ্যাঁ না না, একেবারে নাম ধরে। তাতে কি হয়েছে? হ্যাঁ টিনা, my sweet darling, I love you. Yes, you are right, my sweet sister. না করে তুমি এখান থেকে কেটে পড়ো। তাছাড়া আমার তো যতই ভালো লাগে, তোমার সামনে আমাকে তো আর জড়িয়ে ধরতে পারি না। Oh yes, yes, এই কথা আমি এবার তো ভেবে দেখিনি। হ্যাঁ দেখো তো আমি ভেবে দেখিনি তো একবারও। ঠিক আছে, বাই দ্য ওয়ে, তোমরা তোমাদের ওই মনের দেওয়া নেওয়াটা সেরে নাও, আর আমি তো তখন বাইরের কাজটা সেরে আসি। হ্যাঁ তোমরা সেরে দিও। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে না চান পারবেন না। কোথা থেকে দুপুর ছাত্র প্রাপ্ত হয়ে বেরিয়ে আসছে। কিন্তু আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। যা জানি তা নিয়ে আমি আর কোনো ভাবতে চাই না। আমাকে আপনি আপনি বলে লজ্জা দেবেন না, কারণ আমি আপনার প্রেমের দুয়ারি এক প্রেম ভিখারি। কিনা তুমি আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অন্ধকারে সাথে পড়ে এদিকে কিছু সময় দেবো তোমার সাথে। হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু কালে পিছনা, ছিল কালে কোনা ডাল, এই প্রাণে কোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু কালে পিছনা, ছিল কালে কোনা ডাল, এই প্রাণে কোনা। এই অনুরাগ
যেতে আমি হারিয়ে যাব। তোমার উপমা শুধু তুমি নেই, তাই যে কোনো পুরুষ তোমায় ভালোবেসে ধন্য হবে। তুমি যে হবে না তা আমি জানি না রে। আমি বেশ বুঝতে পারছি তোমার সারা দেহ মন জুড়ে বসে আছে ওই বিশ্বাসঘাতনী প্রতিভা। মন থেকে তাকে আমি চিরতরে মুছে ফেলবো, কিন্তু তুমি ঠিক এমনি ভাবে চিরতরে আমার পাশে থাকবে তো? নিশ্চয়ই থাকবো, আমি নিশ্চয়ই থাকবো। কারণ যদি তুমি তোমার অতীতটাকে ভুলি বর্তমানের দিকে এগিয়ে আসো, তাহলে আমি নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবো। পারবো, পারতে আমাকে হবে। আমি ভুলে যেতে চাই তোমার আমার নোংরামতা, তোর কর্তব্য বিনিময় পেতে চাই তোমার ভালোবাসা। এক ফুলের সৌরভময় প্রাণবন্ত বর্তমান আন্তর্নীতিক জ্ঞান কাণ্ডজ্ঞানকে হারিয়ে দখল করেছে বাপের সাম্রাজ্য। মাথায় কাটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে ভাবে আমি এ যুগের এক অপরাজেয় সম্রাট। Who are you, brother? দেখি সন্ধ্যা তুই এখানে? I mean, এই একবিংশ শতাব্দীর উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই। আর সেই তুই কিনা একটা মূর্খকে জীবন সাথী রূপে বেছে নিলি। দেবদাস বাবু, কি বলছেন আপনি? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে বর্তমানকে ধরে আগ বাঁচতে চায় তাদের মূর্খ বললেও কম বলা হয় না। না, Yes, এদেশে অতীতে ছিল রাম রাজ্য, বর্তমানে এটা রাবণ রাজ্য। যারা রামকে ফেলে রাবণকে জড়িয়ে ধরে বাঁচতে চায় তাদের ধ্বংস স্বয়ং নিয়তি রোধ করতে পারে না। তবু আমি ওখানে ফিরে যাব না। যারা আমার ছোট্ট ভালোবাসাকে পদদলিত করেছে, যারা আমার বিপদের দিনে সাহায্য না করে দূরে দাঁড়িয়ে ব্যাঙ্গের হাসি হেসে দেয়, তাদেরই নিয়ে আর যাই হোক রাম রাজ্য প্রতিষ্ঠা করা যায় না। তুমি বড্ড আপসেট হয়ে পড়েছো ডার্লিং। চলো চলো আমার সঙ্গে। ও ইয়েস, যাও ব্রাদার যাও। আরে আমার মতো একটা মাতালের কথায় কান দিয়ে তুমি তোমার ব্রাইট ফিউচারটা নষ্ট করবে কেন? যাও। আমি যাচ্ছি, আমি যাওয়ার সময় বলে যাই দেবদাস বাবু, দূর থেকে যারা ফুলের বাগানগুলো হচ্ছে কাছে গেলে সেখানে কাঁচা ছাড়া আর কিছু নেই। আরে আপনারা কেউ ভেবেছিলেন যে এমন সুন্দর একটা পাঠা এক কোপে বলি হয়ে যাবে? ভুলে যাবে মায়ের মমতা, দাদার ভালোবাসা আর ছোট ভাই স্নেহের কথা। কতটা ভালোবেসেছি যে আজকে এই দুঃখের দিনও তাপ তোমাকে নিয়ে হাসছি। জীবন কথা নেই। সে কি বাবু, তুই শুনিস নাই তোদের ঘরে সাপ ঢুকেছে? সেজন্যই তুমি বুঝি সাপ ধরতে এসেছো? অগো বাবু, আমাদের যে খবর দিয়ে বললো মিছে কথা, তোদের ঘরে সাপ ঢুকে লাই। হ্যাঁ, আর যদিও বা ঢোকে সে বাড়িতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। বলি কেন কেন? কারণ এ বাড়ির মানুষের শরীরে যে বিষ আছে তোমার ওই বিষাক্ত সাপের ধাতে সে বিষ নেই ভাই। আর তোমার ওই সাপের সাপ বলো বাবু, এ বাড়িতে টিকে থাকবে কি করে? এ কথা আপনার মুখে মানা যায় ছোট বাবু। কেন তো আপনি এ বাড়ির একটা সদস্য। আমার মুখে মানায় কিন্তু বলি না, কারণ বেশি মোটা মোটা সত্যি কথা বললে না মালিক একবারে লাঠি মেরে চাকরি গঙ্গা করে দেবে। ওরে একাদশী, শিক্ষিত সমাজের সুরক্ষ এক রেখের মাথা লাগে। আমার মুখে সত্য মিথ্যা ভালো মন্দ সবই তো মাতালের বলা। তার ব্যক্তিগত শিক্ষা এবং তার চরিত্রহীনতার কারণে সে মাতাল হয়ে মদ খেয়ে মাতাল করে। একটা কথা হলো ছোট বাবু, মদ খাই অথচ মাতাল নই। যে সমাজে যারা মদ খায় তারা প্রকৃত মাতাল নয়, কিন্তু যারা রূপ আর রূপা, লোভ লালসা আর ষড়যন্ত্রের নেশায় মাতাল তারা কেউ মদ খায় না। তাহলে তুই আমাদের কোনো কথাই শুনবি না, তাই না? মানুষ হয় মানুষের কথা শুনবে না, তাই কখনো হয়? আমি তোমার সব কথা বলবো। কিন্তু একটা কথা মনে রাখো না, মানে এ সমাজের সমস্ত মানুষগুলোর বর্ণ যারা টিকটিকির এরা ক্ষণে
ছি 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 ছি, এই জানোয়ারটার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। আজ্ঞা বাবু, ওই বিপ্রদাস চৌধুরীকে কে বসে বাবু? ও তো দ্বিতীয় পক্ষের বাপ। এই এই বল শালা তুই কে? আগে আমি হলেন কি ওই সাপুরে, মানে ওদের ঘরে সাপ ধরতে সব তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নাই বাবু, আমার নাক বেঈমান আছে, তবে আমি অন্ধ পাচ্ছি। কিসের জন্য? বাড়িতে অনেক রকম মশলা দিয়ে রান্না হচ্ছে তো, ও বেটা সেইটাই সাপের গন্ধ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাই বাবু নাই, আমার লাভ বেঈমান না আছে। সাপের গন্ধ না হলে ও যা মানুষের গন্ধ টন্ধ হতে পারে না বোঝা মানুষ। গো বাবু, এই গন্ধ আমি খুব চিনে। আচ্ছা বাবু, ঘরের কেউ কি মরে পচে গেছে বাবু? না তোর নাকটাই পচে গেছে। আর শোন এদিকে শোন, হঠাৎ করে তুই বাড়িতে ঢুকবি না। ঠিক আছে বাবু, কিন্তু ওই এই সাপ আমাদের ঘরে নেই রে মা, তুই দয়া করে এখান থেকে বিদায় হ। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ছাড়া কে তোদের উদ্ধার করবে বাবু? এই ঘরে অনেক বিষধর সাপ ঢুকেছে, সেইগুলান আমি ছাড়া আর কে করবে বাবু? তাই তাই লিখুনে, আবার আমি আসবে বাবু, আবার আমি আসবে। কে ওই শয়তান? আর কেই বাবুকে সাবধান জন্য বাড়িতে ডেকেছিল? আর ও এ বাড়িতে বোঝা মাঠে কি করে? সেটাই কি রহস্য স্যার, যে কোথাও আমরা কয়েকজন ছাড়া এ বাড়িতে আর কেউ জানি না। সামান্য সেই কোথায় সামান্য একটা সাপুরিয়া মাল। আর কি করে আপনি যে মেলাটা বাবু আপনার মাথায় করেছে ঠোকরা রাখি? আমি থাকি উপবাসী, কিন্তু সত্যি কথাটা বলতে ভালোবাসি। আর সেই সত্যি কথাটা হলো, ও ঠাকুরের বেশে সত্য বেশে অন্য কেউ ওই বাড়িতে ঢুকেছে। তোর কথাই যদি সত্যি হয় তাহলে তবে তো আজ রাতে ওই শালাকে ব্যাস, ওই পর্যন্ত স্যার, যথাসময়ে কাজটা হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই না হলে আমাদের মেয়েরাটা রমেশ, আমার অঘোষিত জমিদারি, মদের ভাটি, চোরাসুরের কারবার, এই সমস্ত সমস্ত বাধা হচ্ছে ওই ওই শালা মাটির ভগবান রবিরঞ্জন ঠাকুর। ওর একটা সৌরভকে ওটা টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে এনে কি লাভ হলো স্যার? তোমার মাথায় যে উঠে কি আছে? সেটা যাক, এত মেহনত করে আমরা থেকে পদে আটকে রাখলাম। সেটা বিফলে গেছে। পৌঁছলে ওরা সুদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়ে তাই প্রতিমার সত্যি সাক্ষীতে ওই সৌরভ জামিন পেয়ে যেত। আর জামিন পেয়ে সৌরভটা দাদার পাশে দাঁড়িয়ে ফোট করতো। পোস্টটা সে এখনো করবে, কিন্তু আমাদের দিকে নয়, করবে ওর মা দাদা ভাইয়ের দিকে। কিন্তু স্যার সৌরভ আমার সুচতুর কৌশল আর ক্রীড়ার যৌবনের ফাঁদে আটকা পড়েছে। যত বেশি নাড়াচাড়া হবে, ততই ওই যৌবনের কীটগুলো শক্ত হয়ে বসবে ওর আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসার বুকে। আর ওই যৌবনের ফাঁদে ওকে ফেলে নিয়ে যাবে ম্যানেজার রেজিস্ট্রি অফিসে। কি বলছিস রে? তুই নাকি তাহলে ওকে বিয়ে করবে, তবে ঘর করার জন্য নয়, খেলা করার জন্য। যখন ও খেলার ঘরের পুতুল নাচের পুতুল হয়ে নাচবে, তখন ওই শালা দাদাকে আমি আস্তে আস্তে করে আমি পৌঁছে দেবো নরকের দ্বার প্রান্তে। স্যার, আপনি যে বলেছিলেন টিনার সঙ্গে আমার, বিয়ে দেবো, তাই তো। আর এখনো বলছি নাকি বিয়ে দেবো না। কিন্তু স্যার, কিন্তু টিনার যদি সৌরভের সঙ্গে বিয়ে হয়ে যায়, তাতে তোমার কি? তুমি তো জানো এই হাই সোসাইটিতে এই বিয়েটা হলো একটা সোশ্যাল কন্ট্যাক্ট। আজ যেখানে বসছে ওই সৌরভ, কালকে ওকে হটিয়ে দিয়ে সেখানে বসবে এই তপেন্দু গাঙ্গুলি। এটাই তো জীবন। আপনি কি করতে চান স্যার? আপনি কি করতে চান? জমিদার বংশের ছেলে আমি।
মানুষের পায়ে ধরে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়েছিলাম গঙ্গা পার করে। আমার প্রতিটি শিরায় বলছে ওই জমিদারের নীল রক্ত। খুন, ধর্ষণ, এগুলো আমার নিত্য সঙ্গী, আর এগুলো দিয়ে আমি করবো ওই সারা রবিরঞ্জন ঠাকুরের বংশকে ধ্বংস। তোমার নিখুঁত ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে মাটি মায়ের কোলে শুয়ে থাকবে ওই সারা মাটির ভগবান রবিরঞ্জন ঠাকুর। হিসেবটা করে বরাবর হয়ে গেল। কিনা বংশকে বিয়ে করে সৌরভ পাবে আমরা আছি, আর দিন পরে না আপনি পাবেন সেই আর্থিক ছোবড়া। আর আমি একাদশী চিরকাল থাকবো উপবাসী। আমি উপবাসী থাকবো না, আর ছবড়াও চুষবো না। আমার চাই রূপ রস গন্ধে, চাই মূর্তি আগে। যাকে আমি বাবার চন্ডে শয়তান ধর্মদাস চৌধুরীর হাজার পাপের সঙ্গী, তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাইলেও ধর্মদাস তো মরবেই, ধ্বংস হয়ে যাবে তার পাপ পুরি এই চৌধুরী বিনা। ওই যে গাঁটি যাচ্ছে দেখাই খেতে রাড়ে, ক্লান্ত পিটার আধার করা সবুজ পিয়াসারে, পূবের দিকে আম কাটালে বাগান দিয়ে ঘেরা, জটলা চলে পাহাড় তলে রাখার বালকেরা। ওই যে আমার গ্রাম, আমার স্বর্গপুরী, ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার বুকে, সোনার গ্রাম আমার জন্মভূমি পলাশডাঙ্গা। এই পলাশডাঙ্গার সবুজ ক্ষেতের ওপর সোনালি ধানের শীষগুলো হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে গায়ের কিষান রবি ঠাকুর, তোর স্বপ্নের পলাশডাঙ্গাকে এবার আমরা সোনা দিয়ে মুড়ে দেবো। কিন্তু পরক্ষণে মহাকাল রূপে ছুটে এলো এক ঝলক দমকা বাতাস। সেই দমকা বাতাসে সোনার ধানের সাথে উলট পালট হয়ে গেল আর সোনালি স্বপ্ন। আমার মাথাটা ঘুরছে কেন? চারিদিক চোখের সামনে হাতটা হয়ে আছে। মা, তুই যেন বলছিলে মা, আমি তোমাকে বলা তো চাইলে বাবা, এই রোদে জলে জলে তুই সবসময় কাজ করিস, তাই শরীরটা নে বাবা, জলটা খেয়ে নে। খাচ্ছি মা, খাচ্ছি। কিন্তু শরীর ক্লান্ত হবে কেন মা? সোনার বাংলার চাষি ঘরে ছেলে আমি, শক্ত দুটো হাত দিয়ে চাষের কাজ করাই যার একমাত্র পেশা, সে ক্লান্ত হবে কেন মা? বলা তো চাই না বাবা, মানুষের শরীর। মানুষের শরীর। তোমার মতো জানো মা, তোমার মতো একদিন আমিও তাই জানতাম। কিন্তু আজকের সমাজ যেন বিশ্বাসই করে না যে আমরাও এই চাষিরাও মানুষ। কেন বিশ্বাস করবে না বাবা? তিন জাতির উৎপন্ন ফসল খেয়ে তারা জীবন ধারণ করে, তিন জাতির অস্তিত্বের উপর করে উঠেছে তাদের সাত মহা ইমারত। ওই আসলেই ওই ইমারতের বুকে বসে একদল মানুষ আমাদের মতো চাষিদের দিকে ইংরেজিতে গালাগাল ছুড়ে দিয়ে চিৎকার করে তাদের শিক্ষার জাহির করে। বলো বাবা, বলো কালের যুদ্ধে তাদের এই ভুল একদিন ভাঙবেই
আমি তো ওই আশাতেই বুক বেঁধে আছি না। আমি বিশ্বাস করি দেখি যতই মাথা নাড়া দেখ গড়ে সেটাকে করতেই হবে। পাখিরা সারাদিন এখানে ওখানে উড়ে বেড়ালেও সন্ধ্যায় তারা আপন বাসায় ফিরবে। আজ যারা চাষকে উপেক্ষা করে নানান কাজে নিজেদের নিয়োজিত করেছে, একদিন তাদের সকলকে বাংলার কিষানকে সম্মান জানিয়ে বলতেই হবে, ওগো বাংলার পূজারিণী মা, পবিত্র মাটি আর স্বচ্ছ মানুষ কিষানি তোমাদের জানাই শত কোটি প্রণাম। তাহলে সেই সত্যার পথে আমার সৌরভ কেন এখনো বাড়ি ফিরে আসছে না? হয়তো আর ফিরবে না বলে গৌরব, আমাদের চেষ্টা নিষ্ফল হয়েছে। দাদা শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে আমরা এখন সুদের টাকা উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিবাদ করে শক্তি কোথায় করবে? তাই আগে থেকেই শয়তানটা মেয়েটার জামিন করে নিয়েছে। বাহ, বেশ ভালোই তো হয়েছে। এবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে না দাদা, আসবে না। না? তা যদি আসতো তাহলে বাড়ি থেকে না এসে মেয়েটা চৌধুরী বিদায় উঠতো না। সৌরভ, এইসব তুই কি বলছেন বাবা? তাই নির্মল সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি আজ নীরব নির্মল একটা সোনার ছেলে ধীরে ধীরে ডাংতায় পরিণত হচ্ছে, এমন একটা জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যে প্রতিবাদের ভাষা আমার মতো একটা মূর্খ চাষার মুখে মারায় না গৌরব, মারায় না। না 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 না, তবু আমি হাল ছাড়বো না মা, আমি হাল ছাড়বো না। রক্তের পবিত্র সম্পর্ক এত সহজে ছিন্ন করা যাবে না মা। আমি তার কাছে যাবো মা, তাকে আমি জিজ্ঞাসা করবো। দাদার স্নেহ ভালোবাসা তার কাছে মিথ্যে হয়ে যেতে পারে, ছোট ভাইয়ের শ্রদ্ধা ভক্তিকে সে উপেক্ষা করতে পারে, কিন্তু মাতৃদুগ্ধ তার কাছে বিশ্বাস হয়ে গেল কেন মা? সে কি করে ভুলে গেল ঘুমে গড়ীয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাৎ আমি গড়ীয়সী। যে বধির হয়ে গেছে, তোমার এই পবিত্র বাণী সে যে শুনতে পাবে না দাদা। না, শুনতে তাকে হবেই, নইলে যে মিথ্যে হয়ে যাবে আমার স্বপ্ন সার। প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে মানুষের কাছে হয়ে যাব আমি বেঈমান, বিশ্বাসঘাতক। আমার কিছু করার নেই বর্দা, আমার সিদ্ধান্তে আমি অটল। তোর সিদ্ধান্ত? এই তোর সিদ্ধান্ত? ওই নষ্টামে প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। মেয়েদা, তুমি যে কি বলছো হয়তো তুমি নিজেই জানো না। জানি তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। স্বার্থ ছাড়া তোরা কেউ কিছু বুঝিস না। একজন বিপদে পড়লে অন্যজন দূরে দাঁড়িয়ে হাসিস। এ কথা তুমি আমায় যত খুশি বলো মেয়েদা, কিন্তু মার বড়দাকে কথা বলে তুমি শিক্ষার মর্যাদা করো না। সেটা বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না মেয়েদা, শুধু তোমার কথাগুলোই আমি তোমায় মনে করে দিচ্ছি। তুমি মুখে বড়দা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান, আমাদের দু ভাইকে মানুষ করতে যা করেছে সবই তার নিজের স্বার্থের কথা ভেবে। এত বড় মিথ্যে কথা বলতে সব চিত্তারস্থ হয়ে গেল না? যে কষ্ট নয় মানুষের চোখে মাটি মাথা ভগবান চিরচল ঝড় মাথায় নিয়ে তার ফসল ফলিয়ে তোদের দুটি ভাইকে মানুষ করেছে, তোদের সুখের কথা চিন্তা করে যে মানুষটা আজ পর্যন্ত বিয়ে করলো না। করবে কেন? নিজে বিয়ে করলে ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কি করে? চলে যাও আমার শহরে থেকে। ছোট ভাই বলে রক্তের বন্ধনের দোহাই দিয়ে আর আমি তোকে আটকে রাখবো না ভাই, আর আমি তোকে আটকে রাখবো না।
গৌরবটা ছোট তো, তাই তাই না বুঝে তোকে অনেক কটু কথা বলে ফেলেছে। আর আমি কোন একটা সতর্ক মুহূর্তে উত্তেজনার বসে আমার হাত দিয়ে তোকে মেরে ফেলেছি ভাই। আমার এই হাত দিয়ে তোকে মেরে ফেলেছি। আমি তোর হাতে ধরে ক্ষমা চাইছিলাম। আমি তোর হাতে ধরে সিরপেট করে না, অসহ্য লাগে। তুই তো আমার মতো ধুলো কাদা মাখা গরিব চাষানস। তুই যে ধনী রাস্তালিকায় থাকা লেখাপড়া যারা শিক্ষিত ছেলে, দুদিন পরে হয়তো তুই অভিশার হবি। আমরা তখন তোর পায়ের নিচে বসে তোর করুণা ভিক্ষা চাইব। না বড়দা না, এই বাংলার গরিব কিষানির দল না খেয়ে শুকিয়ে মরবে, কেউ কারো করুণা ভিক্ষা চাইবে না। এই বাবা রে, গৌরব তো ঠিক কথাই বলেছে। আমি অনুরোধ করছি বাবা, তুই বড় লোকের মিথ্যা ছলনায় বলে ওই দেখতুল্য মানুষটার মধ্যে মিথ্যা অপবাদ দিয়ে তুই এই পিঠে মাটি ত্যাগ করে তুই এখান থেকে যাস রে বাবা, তুই এখান থেকে যাস রে। বাধা দিও না মা, ওকে তুমি যেতে দাও। দেবতাকে ওই ভাষায় অপমান করার পরও সে দেব মন্দিরে তার ঠাঁই হতে পারে না। গৌরব, যাও মেয়েটা যাও। এরপরে ওই বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করছে না, কারণ এ বাড়িতে আমারও সমান অধিকার আছে। সেই অধিকারের জোরে এই বাড়িতে দাঁড়িয়ে আমি স্পষ্ট কথাই বলে যাচ্ছি। শোনো বড়দা, কারো কোন প্রতিশ্রুতি রক্ষা করার দায় আমার নেই। তাই তোমার মনে নেই তো এবারের ভাবি বধূ প্রতিমাকে আমি বিয়ে করতে পারছি না। মেয়েটা, কিন্তু তুমি তো প্রতিমাকে ভালোবাসতে। আগামী দিনে তোমার তাকে ঘিরে তোমার কোন স্বপ্নের চাল কিনা হলে তার চরিত্রহীনতার উদ্যম শুধু ফিরে গেছে। তাই প্রতিমা নয়, আগামী পরশু ধর্মদাস চৌধুরীর বোন টিনাকে আমি বিয়ে করছি। পারলে যেও, নিমন্ত্রণ রইল। ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি, সম্পদের আগুনে হায় গো, সম্পদের আগুনে ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি, সম্পদের আড়ালে হায় গো, সম্পদের আড়ালে হইবে না কথা, দেবে না সারা, হইবে না কথা, দেবে না সারা, হাজার ডাকে ডাকিলে সম্পদের আড়ালে হায় গো, সম্পদের আড়ালে ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি, সম্পদের আড়ালে হায় গো, আমার ভাই কখনো এত বিশ্বাসঘাতক করতে পারে না মা। আমার ভাই মা, আমি কি কিছু ভুল বলে ফেলেছি মা? না বাবা না, তুই তো কোনো ভুল করিসনি। তুই তো শুধু মূর্খ চাষি নস। তুই যে মাটি মাখা মায়ের কোলে মাটি মাখা ভগবান। আমি ভগবান হতে চাই না মা, আমি ভগবান হতে চাই না। আমি এই মমতাময়ী মাটি মায়ের এক অবুধ সন্তান। না না, তুমি ভুল করনি বড়দা। তুমি যে নীলকণ্ঠ, তাই তো সবাই সংসারের সমস্ত নীল বিষ কণ্ঠে ধারণ করেছো। তা পারলাম খুঁজি, তা যদি পারতাম তাহলে আমারই একটা ছোট্ট ভুলে
সুখের স্বপ্ন দেখা একটা অসহায় মেয়ে তার জীবনটা হাহাকারে ভরে গেল। এতে তো আপনার কোনো দোষ নেই বড়দা, সবই প্রতিবার দুর্ভাগ্যের ফল। আরে না পলাশ না, দুর্ভাগ্যের দোহাই দিয়ে আমি কি করে আমার ব্যর্থতাকে ঢেকে রাখবো? একটা স্বার্থপর মানুষের কুকর্মের গায়ে মাথায় দিয়ে আপনি নিজে কেন কষ্ট পাচ্ছেন বড়দা? কেমন করে বলে যাবো মা? কেমন করে বলে যাবো? তাদের আমি সন্তান স্নেহে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ভাইয়ের কথা সে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় নিচে শয়তানের বলে তাকে তুমি ক্ষমা করলো, আমি ক্ষমা করবো না। গৌরব, বাবা, এই সময় সংসারে এই আমাদের মতো মানুষগুলোকে তুমি কেন কেউ ক্ষমা করবে না বাবা? তুমি ভুল বলছো ঠাকুরপো, আমার গৌরবের ভিতরে তোমাদের কোনো অপরাধ নেই। সেজন্যই সে মৃত্যু ভয় উপেক্ষা করে ছুটে গিয়েছিল ধর্মদাস চৌধুরীর বাগান বাড়ি থেকে তাকে উদ্ধার করতে। শেষ রক্ষা হয়ে না, আমাদের বাড়ি ভেঙে খান খান হয়ে গেল এক দেবতার মূর্তি। বার্তা, আপনি আমাকে ক্ষমা করে দিন বার্তা। আমার জন্য আপনাদের এই সোনার সংসার ভেঙে খান খান হয়ে গেছে, এর জন্য আমি অপরাধী বার্তা। ক্ষমা ওঠো বোন, ওঠো। তোমরা ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবো আমি। কি বলছো বাবা? তুমি ক্ষমা চাইবে কেন? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে আমি যে কথা দিয়েছিলাম এই প্রতিমা হবে আমার বাড়ির বউ। ভুলে যান বার্তা, ভুলে যান। যা কখনো ক্ষমা নয় সে কথা মনের মধ্যে পুষে রেখে লাভ কি? হ্যাঁ বড়দা, ওসব স্মৃতি মন থেকে মুছে ফেলে তুমি আগের মতো চাষের কাজে মন দাও। আপনি কি জানেন নতুন ভিডিও এসে আমার চাষের উন্নতির জন্য চাষিদের নিয়ে মিটিং করছে? হ্যাঁ বাবা, আমিও শুনেছি নতুন ভিডিও সাহেব তোমার মতো কৃষক দরদি কিও মাঝে মাঝে ছোড়ার এবারও খুলেছে কাকা, এবারও খুলেছে। আর কদিন পরে সেই সোনার মা লক্ষ্মী আমাদের ঘরগুলোতে এসে ঘরগুলো আদর ভরিয়ে দেবে। কিন্তু মাগো, এই মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার লক্ষ্মী প্রতিমা আজ ধীরে ধীরে অন্ধকারে মুক্ত করছে। আমি কেমন করে তাকে সেই অন্ধকার থেকে মুক্ত করবো মা? লক্ষ্মী ভাইকে আমার তুই পারবি আমাকে কোনো পথের সন্ধান দিতে? বল না ভাই, পারবি? তোমার মতো রামচন্দ্র ভাই লক্ষণ আমি তাই কোনো পথের সন্ধান দিতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার মর্যাদা রক্ষার জন্য স্বর্গে নয় আমি নরকে যেতে আরে রাজি। ভাই না না, নরকে নয়, নরকে নয়, তোকে আমি স্বর্গের পথের সন্ধান দেবো। তুই শুধু আমার কথা দে ভাই, কথা দে, আমার কথার মর্যাদা রাখতে। আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারবো, সূর্য পর্বত শিখর থেকে মহাসমুদ্রে স্থাপিত সাহস করবো না আমার এই তুচ্ছ জীবন দান করে। না রে ভাই না, জীবনদান নয়, জীবনদান নয়, তোকে জীবন শুরু করতে হবে। এই সংসারে শূন্য লক্ষ্মীর আসনটায় লক্ষ্মীর পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর তুই এই প্রতিমাকে তুই বিয়ে কর। আমি কি কোনো ভুল বলে ফেলেছি না না? না বাবা না, তুই ভুল করিস বাবা। ওরে শুধু তুই তো ভুল করতে আসছিস না, তুই যে এই মায়ের কোলে মাটি মাথা ভগবান। না মা, আমি ভগবান হতে চাই না, আমি ভগবান হতে চাই না। আমি আমি এই মায়ের অবোধ সন্তান। তাই তোদের দুজনের কাছে আমি করজোড়ে জানতে চাইছি ভাই। বলো, তোমরা দুজনে বলো এই বিষয়ে তোমাদের মতামত কি? দেবতার আদেশের উপর আমার কিছু বলার নেই বড়দা। আর প্রতিমা এতখানি সৌভাগ্যবতী হবে সে নিজেও বুঝেনি বড়দা। তাছাড়া আমার মায়ের শব্দ তোমার আদেশে পূর্ণ হলো বললাম। তাহলে আর শুভ কাজে দেরি কেন?
সকলের সব স্বপ্ন পূরণ করতে আগামী সোমবার হবে গৌরাজ প্রতিমার বিয়ে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হবে, তা আবার যেতে সেতে নয়, ওই দা ঠাকুরের ঘরে। তাই তো আমার স্বামীকে বলে দিয়েছি যে আজ আমি পাক ঘাটে ঘেটে মাছ ধরতে যাবো না। মাছ যদি ধরতে চাস তুই একাই যা, তুই একাই যা মাছ ধরতে, আমি যাবো না। এই মেয়েটা, এখানে তোর নামটা কদর, কথা কি জানিস এই কত? তোর ওই দুঃখ দেখে আমার খুব কষ্ট হয়। তুই ঘোড়া যৌবন, কাশ্মীরি আপেলের মতো শরীরটাই যখন গাদা মেখে মাছ শরীর। না না ধরলে এই পেটের জ্বালা কেমন করে সহ্য করবো রে বাবা। তুই বললে আমি ওষুধটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? তা কি কাজ কোথায় বাবু? কেন আমাদের শাড়ির বাড়িতে জমিদার বাড়ি বলে কথা। এই বাড়িতে কি কাজের অভাব? কত চাকুরি খালি পড়ে আছে। আগে দেশে এত হাজার হাজার বেকার থাকতে তোর হঠাৎ আমার বউটার উপরে তো দয়া হলো কেন? না মানে তোরা কত কষ্ট করে খালে ফিরে মাছ ধরে সংসার চালায়, তাই এর চেয়ে অনেক বেশি কষ্ট করে অনেক মানুষ দুবেলা দুটো ভাত না খেয়ে বসে আছে, তুই তাদের একটা চাকরি দে না বাবু। তুই বুঝতে পারছিস টাকা না। আরে বাবু, আমার ওই বড় যে আমাদের দুঃখ দেখে তোর দয়া হয় নাই, তোর দয়া হয়েছে আমার এই গতরটাকে দেখে, তাই না বাবু? তুই কি বলছিস? আমি বড় লোকের চামচেগিরি করে দু পয়সা রোজগার করছিস, তাই বলে তুই নিজেকে ভগবান ভাবিস না বাবু। তুই মনে রাখিস বাবু, তুই সুট বুট করলো বোনের বাড়ির চাকর, আর আমরা খেতে খেলেও বোনের স্বাধীন, বোনের গোলাম নয়। তাই নাকি? সেই জন্যই তো বলছি ওই তোর লোভের তো আমরা কোনোদিন গিলবো নাই। এই তো মনে রাখি আমার শাড়ি গামির মাথা ভেঙে ছাতা ওই যখন তখন ভেঙে যাবে, ওই সেই ছাতা মাথায় দিয়ে তুই কোনোদিন আমার বইয়ের রাখা চাপি নাই। কিন্তু কালা ওই তোর কিন্তু ভুলে আমার শেষ কথাটা শুনে রাখ, তোরা যদি ভেবে থাকিস তোরা বড় লোক বলে আমাদের মতো গরিব ছোট লোক বলে ঠিক নয়, তোদের খেলা তোদের তারা ভুল করেছিস। না, আমি কোনো ভুল করিনি। করিয়েছিস বাবু, করিয়েছিস, শুধু ভুল নয় মা ভুল। আর সেই ফুলের বাসও লাগছিস পড়া গন্ডা ভুল করে নেবে এই গরিব মানুষের দল। আমার মরণ তো হক কোথায়? তাহলে কি নিজের বই অপমান গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করবো? আমাদের গায়ে কি লিখে আছে যে আমরা ছোট লোক? বাবু তোরা আগে একটা পোশাক পরে ওই মেয়ে মানুষ হয়ে ছেলেদের শরীর কাঁপিয়ে দিয়ে তোরা হয়ে গেলে ভদ্র লোক, আর আমরা অবিচারটা হয় মানুষের আচার ব্যবহারে। তাই বাবু আপনি এই গ্রামের একজন সাধারণ চাষি, মাটি মাটি গন্ধ। আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি জমিদার বংশের ধর্মদাস চৌধুরীর একমাত্র বোন, আপনি কিনা একটা মূর্খ চাষা হয়ে আমাকে ভাঙ্গাচোরা বলার সঙ্গে দরকার আছে। আর সেই দেবতাকে তুই অপমান করিস না বেশা। দেবতা, আমি মাটির ভগবান। গায়ে মানে না আপনা ভাই গায়ের মূর্খ চাষাবসরা যাকে একটা মূর্খ চাষাবসকে ভগবান বলে মনে করে, তারা এই বেইমান স্বার্থপর সংসারে সবচেয়ে বড় মূর্খ। আর তোদের বলি, যারা শিক্ষিত
জ্ঞানের ছাপি নিয়ে এই গায়ের মেঠো পথে ফেরি করে বেড়ায়, তাদের মূর্খ চাষা হয়ে জেলে হয়ে তোরা তাদের সঙ্গে কথা বলে তাদের অমূল্য সময় নষ্ট করছিস। জমির ফসলের মতো মান অপমানটা জমিতে চাষ হয় না বোন, যে তারই আমি তোমার আঁচলটা ভরে দেবো। কি করে ভরে দিবি না ঠাকুর? মেম সাহেবটা চলছে পাবি। মেম সাহেব তো হিন্দি সিনেমার নায়িকার মতো। আপনার দিকের মতো লাগছে তাই না বাবু? লাগবেই তো, বর্তমান যুগে শিক্ষিত ছেলে আপনারা, তাই সভ্যতা ভব্যতার গণ্ডি পেরিয়ে রুচিপূর্ণ পোশাক পরলেও কেউ কিছুই বলতে পারবে না। ঠিক নয়, আমার পোশাকের ডিরেকশন দিলে একটা মূর্খ চাষা কিনতে কারণ এই বাংলায় একটা প্রবাদ আছে, আত্মরুচি খানা আর পররুচি পড়না। তোমরা নিশ্চয়ই বাংলার বাইরে বাস করো না। ওই তোমার দামি দামি কথাগুলো কাদের বলছিস না ঠাকুর? ওই কথার মানেই তোমরা বুঝে নাই। ওটা তো রুলে মানে মুক্ত ধরে। এই মেয়েটা, সেটা হলো কদম। যদি মন হয় তাহলে নাম করে দেখো, নইলে তোমরা এখন এসো। তারপরে আমি বাকি বাকি তুই ঘরে 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 ঘুরে খাও। দাদা উপর থেকে মাছগুলো তুই ধরে দিবি বলেছিলি। আমি যাচ্ছি না ঠাকুর। আর কদম, তোমার না সকাল থেকে আমাদের বাড়ি থাকার কথা ছিল। আরে ঠাকুর, আপনি সেই কাজে ঠিক আছে, তোরা তোদের দায়িত্ব পালন কর, আমি এখনই আসছি। এই বাড়ি ছেড়ে তুই এখন কোথায় যাবি না ঠাকুর? একটা বাকি করাই যাবো রে। নবীন সরকার ছেলে মোল্লাটা খালি জ্বর, কিছুতেই ছাড়ছে না। গিয়ে দেখি যদি কিছু করা যায়। কিন্তু দরজা করে নিজের ঘরে মেয়ে বাড়ি ছেড়ে কদম, এই একটা আনন্দের উৎসব, সেখানে হাসি গান আনন্দ, আর সেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা, সেটাই তো আগে দেখতে হবে। তাছাড়া তোরা সবাই আছিস, আমি আমি কিছুক্ষণ পরে এলেও সব ঠিকঠাক ম্যানেজ করে নিই। আর মুন্নাটা কিন্তু তার জব, সেটা মাথায় রেখে আমাদের সেখানেই যেতে হবে। এই, আমি যাবো আর আসবো, তোরা তোদের কাজ কর, আমি আসছি। তোরা কি বলবি যে ঠাকুর আমাদের মাঝে ভগবান নয়? তাই কি কখনো পারি? চোখের সামনে এমন একটা জ্যান্ত ভগবান ঠিক তাই, আমার তো চিৎকার করে বলতে হচ্ছে, উনি মানুষ নন, সাক্ষাৎ দেবদূত। কেন স্বর্গ থেকে নেমে আসা ধরার ধুলিতে ধুলো মাখা মাটির ভগবান। তবে একটা কথা বলে যায় বাবু, ভালো মানুষদের অহংকার থাকে না তারাই, যারা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তারা ভালো হতে পারে নাই। ভাই কদম, তুই ঠিকই বলেছিস রে কারাচাঁদ, সত্যি তো আমরা তোদের মতো কোনদিন সার্কাসের জোগাড় হতে পারলাম না। ঠিক বলেছিস চন্দ্রেন্দু, ওরা মানুষ নয়, ওরা ও একটা প্রকৃত ভূত। ইস, তা থেকে কি পটকা পটকা গন্ধ বেরোচ্ছে। ছি 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 ছি। তুমি একটা মানুষকে এখানে বিয়ে করেছো, হ্যাঁ করেছি, কারণ সেটা তো তোমার অজানা নয়। তাহলে সারের মিশন শেষ হয়ে গেলে তুমি আমার বুকে আসবে। পারে কেন? এখনই কি আমি তোমার কাছ থেকে সরে আসি নাকি? জানো চন্দ্রেন্দু, মনে হচ্ছে এই মুহূর্তে আমি তোমার বুকে পাছা রেখে বলি, মনে মনে ভাবে আমি সারা কি করে মেটাবো তোমার এই ঋণ। মনে মনে ভাবে আমি সারা কি করে মেটাবো তোমার এই ঋণ।
কলিকাল প্রীতির কি হাল, এর পথে ঘাটে দৃশ্য দেখে হইতে না যে হাল। আগা আমি হলাম কি বাংলাদেশের পোলা। আমার নাম রহিম শেখ, বাবার নাম করিম শেখ, তার আব্বার নাম জলিল শেখ, আর তার আব্বার নাম বলা যাক। তুমি এখানে এই কি করে আগে বিএসএফের চোখের খোলা দিয়ে এই দেশে ঢুকে পড়েছি, আর ঢুকে দেশটা বেকার লোক সামলাইতে পারলাম। মনের করে এই দেশে অনুপ্রবেশ করেছো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কারণ আমরা হগলেই তো 2 নম্বরে মাল। এই শুনুন, বিএসএফ, পুলিশ, আপনি, আমি, আমাদের সকলেই তো 2 নম্বরে মাল। কে কার বিচার করবা ভাইজান? না, আমি তোমার মতো 2 নম্বরই নই। তাহলে পরের পরে লইয়া এই রাস্তাঘাটে বেবাক রাসলীলা করতেছ? পরের বউ মানে? নিশ্চয়ই খালা। নিজের পরে লইয়া কেউ রাস্তাঘাটে গোষ্ঠী নষ্টি করবা কেন? তার তো হালাই নিজের ঘর আছে। রাস্তা রাস্তায় ওইসব করে বেড়ায় তারাই যারা পরের বইয়ের লগে ফুর্তি করে। একটাও মিথ্যা কথা লয় মাজান। এই হালার দেশে এই অনেক মাইয়াদের কাছেই সারা পর পুরুষের কদরটাই বেশি। ভালোবাসেন, আরে পর পুরুষের সঙ্গে এইভাবে রাস্তাঘাটে প্রেম করতেছ কেন? শুনছি বাঙালি মাইয়াদের কাছে স্বামী দেবতা আছে, কিন্তু এ তো দেখছি কুরাস কুরান। বাজে কথা বাজে, তুমি এখান থেকে বিদায় হও। তা হইতাছি, তা হইতাছি। শুনছিলাম আমাদের দেশের চাইতে এই দেশ তীর্থস্থান আছে, সেই তীর্থস্থান দেখতে আসছে দিলে বড় দাগা পাইলাম ভাইজান। কেন কেন? কবি বলেছেন এটা নাকি সোনার বাংলা, এটা নাকি রূপসী বাংলা, কিন্তু এখন দেখছি এটা হালায় জন্ম। এখানকার পুরুষ মাইয়া সকলেই সারা চরিত্র হারাইছে। মানুষ মানুষের খুন কইরা বেবাক মাটিতে পুইতা ফেলতেছে। তবে তবে তোমাকে কোনো ভয় ডর নাই ভাইজান। তুমি তো আর মানুষ খুন কইরা মাটিতে পুইতা ফেলো নাই। যারা কইরাছে, যারা দিয়াছে, তারা এর ফল ভোগ করবে। তুমি যা করছো তালাই যাও, তাতে કોઈ পাপ নাই। সারা দেশে সবাই যদি হনুমান হয়, কে কার পোড়া মুখের বিচার করবো ভাইজান?